কারো সঙ্গে কথা বলার সময় আপনার কি কখনো তাকে কৃত্রিম বা আর্টিফিশিয়াল মনে হয়েছে যে তার চেহারার পেছনে রহস্যময় কিছু গোপন করে রাখা হয়েছে? এমন একটি বিস্ময়কর অনুভূতি যা আপনাকে কষ্ট দেয়। প্রখ্যাত সুইস মনোবিজ্ঞানী কার্ল ইয়ুং বহু বছর মানুষের মনস্তত্ত্ব নিয়ে কাজ করার পর একটি ভয়ঙ্কর বাস্তবতা উপলব্ধি করেন। মানুষের চরিত্রের এমন একটি ভীতিকর দিক রয়েছে যা শারীরিক যে কোনো আক্রমণ থেকেও ভয়ঙ্কর। সে যেমন আপনাকে গালি দেয় না, আপনাকে মারতে আসে না, আপনার সঙ্গে দুর্ব্যবহারও করে না, কিন্তু অদৃশ্যভাবে এমন একটি শক্তি প্রদর্শন করে যা আপনার জীবনকে ধ্বংস করে দিতে পারে। সবচেয়ে বিস্ময়কর ব্যাপার হচ্ছে এই লক্ষণটি আপনি এমন কোনো মানুষের মধ্যে পেতে পারেন দৃশ্যত যে অত্যন্ত সুস্থ ও স্বাভাবিক একজন মানুষ। কার্ল ইয়ুং শুধু একটি পরামর্শ দিয়েছেন, বলেছেন যদি এই লক্ষণগুলো কারো মধ্যে দেখতে পাও তাহলে সেটিকে সিরিয়াসলি নেবে। কোনো রকম খামখেয়ালি বা হেয়ালি করার সুযোগ নেই, অতি দ্রুত তার কাছ থেকে দূরে সরে যাবে। আজকের ভিডিওতে আমরা কথা বোঝার চেষ্টা করব এ ধরনের মানুষকে কিভাবে দেরি হয়ে যাওয়ার আগেই চিনব, কিভাবে সুস্থ মানসিকতা সম্পন্ন একজন মানুষও ধীরে ধীরে ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। তার চেয়েও বড় কথা, আমি কি নিজেও কখনো এমন মানুষের কাতারে সামিল হয়ে যেতে পারি? তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক। আমরা আজ এমন কিছু জায়গায় যাব যেখানে যাওয়া তো দূরের কথা, অনেকে সেদিকে তাকানোরও সাহস করে না। আপনারা দেখছেন সাকসেস চ্যানেল, সঙ্গে রয়েছে আমি আবু মারজান। আরেকটি কথা এখানে না বললেই নয়, সেটি হচ্ছে আপনাদের অপার ভালোবাসা নিয়ে সাকসেস চ্যানেল 1 লাখ সাবস্ক্রাইবার পূর্ণ করেছে। চ্যানেলের এই অগ্রগতির পুরো কৃতিত্ব আপনাদের, কারণ আপনারা যদি এই চ্যানেলের কন্টেন্ট পছন্দ না করতেন, লাইক না দিতেন, কমেন্ট না করতেন এবং সর্বোপরি সাবস্ক্রাইব না করতেন, তাহলে আমাদের পক্ষে এতদূর আসা সম্ভব হতো না। সেজন্য আপনাদের প্রত্যেককে অন্তরের অন্তঃস্থল থেকে জানাচ্ছি অশেষ কৃতজ্ঞতা। মানসিক স্ফীতি ও আধ্যাত্মিক কল্পজগতের বিপদ এ সম্পর্কে আলোচনা করার আগে আমাদেরকে কার্ল ইয়ুং এর দৃষ্টিতে মানুষের মনস্তত্ত্বের একটি অন্ধকার দিক ভালো করে চিনে নিতে হবে। আপনার যদি এ বিষয়টি জানা থাকে তাহলে বহু মানুষের ব্যাপারে আপনার দৃষ্টিভঙ্গি বদলে যাবে। তাদেরকে তাদের আচরণের জন্য এতদিন যে দোষারোপ করতেন, ততটা দোষারোপ করার আগে আপনাকে আরেকবার ভাবতে হবে। ধরুন আপনি মধুর দাম্পত্য জীবন কাটাচ্ছেন, এর মধ্যে আপনি বললেন আমার একটু একা সময় কাটানো প্রয়োজন, কিছুক্ষণের জন্য একা থাকতে চাই। একথা শোনার সঙ্গে সঙ্গে আপনার স্বামী বা স্ত্রী আপনার প্রতি বিশ্বাসঘাতকতার অভিযোগ তুলল কিংবা বলল আমাকে এখন আর ভালো লাগে না বুঝি। অথচ বাস্তবতা হচ্ছে এই দুটি অভিযোগের কোনোটিরই বিন্দুমাত্র অস্তিত্ব নেই। আপনি নিছক কিছুক্ষণ একা থাকতে চেয়েছিলেন। এখানে আপনার জীবনসঙ্গী যে প্রতিক্রিয়া দেখিয়েছে সেটি তার অবচেতন মনে যে বিশ্বাস লালন করে এসেছে, যে চিত্র মানসপটে কল্পনা করেছে তার ভিত্তিতে দেখিয়েছে। তবে মজার ব্যাপার হচ্ছে সেই কল্পচিত্র সম্পর্কে তার কোনো ধারণা নেই। সেই চিত্রটি তার অতীত জীবনের ভয়, শঙ্কা, নিরাপত্তাহীনতা ও নিরাময় না করা কিছু মানসিক ক্ষতের সমষ্টি। কার্ল ইয়ুং এর ভাষায় এটি হচ্ছে সেই মানসিক ছায়া বা শ্যাডো যা সে আপনার উপর চাপিয়ে দেয়। আমাদের অন্তরের অন্ধকার যে বিষয়গুলো আমাদের দৃষ্টিতে খারাপ ও অগ্রহণযোগ্য, সেগুলোই হচ্ছে ছায়া। আমাদের মধ্যে যে বিষয়গুলো থাকা সত্ত্বেও আমরা তা স্বীকার করি না, বরং আমাদের অবচেতন মনের অন্ধকার প্রকোষ্ঠে সেগুলোকে পাঠিয়ে দেই। কিন্তু খারাপ খবর হচ্ছে এই ছায়াগুলো ধ্বংস হয়ে যায় না, বরং সুপ্ত অবস্থায় থাকে। বিভিন্ন মানুষের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে আলাপ আলোচনায় সেসব ছায়া আগ্নেয়গিরির অগ্নুৎপাতের মতো বিস্ফোরিত হয়। কার্ল ইয়ুং এর দৃষ্টিতে এই ঘটনা যেখানে সবচেয়ে ভয়ঙ্কর হয়ে যায় তা হলো যে ব্যক্তি নিজের অন্ধকার দিকগুলো অন্য কারো ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করে, সে কিন্তু নিজে খবর রাখে না। সে দৃঢ়ভাবে বিশ্বাস করে সে যা বলছে তা সঠিক এবং তার অবস্থান শতভাগ নির্ভুল। অর্থাৎ সে ভাবে সে যেমন মিথ্যাবাদী নয়, তেমনি সে কারো বিরুদ্ধে অপবাদও দিচ্ছে না। সে সম্পূর্ণ নিশ্চিত যে দোষ কেবল আপনার, তার নয়, কারণ সে আপনার দিকে তাকালে নিজেকে দেখতে পায়। আরেকটি উদাহরণ দিচ্ছি। ধরুন আপনি এমন কারোর সঙ্গে কথা বলছেন যে দৃশ্যত ধার্মিক, চরিত্রবান,
ন্যায়নিষ্ঠ ও বিনয়ী, কিন্তু যখনই আপনি তার বিরুদ্ধাচরণ করছেন তখনই সে প্রচণ্ড ক্ষুব্ধ হয়ে ওঠে এবং আপনাকে বলে, তুমি একটা খারাপ লোক, তোমার অন্তর কালো হয়ে গেছে। বাস্তবে এখানে তার ভেতরে দম্ভ, অহংকার, শঙ্কা এবং হিংসার মতো যে খারাপ দিকগুলো রয়েছে তা আপনার উপর চাপিয়ে দিয়েছে। অর্থাৎ সে যেহেতু একথা স্বীকার করতে রাজি নয় যে তারও দুর্বলতা রয়েছে, সেও গুনাহ করে এবং কখনো কখনো হিংসায় জ্বলে পুড়ে মরে, তাই সে এসব কিছু আপনার উপর চাপিয়ে দেয়, ধর্মীয় ট্যাগ ব্যবহার করে আপনাকে আক্রমণ করে। কার্ল ইয়ুং বলতেন, যে ব্যক্তি মনে করে তার কোনো ভুল বা দোষ নেই, বরং অন্য সবাইকে সংশোধন হয়ে যেতে হবে, তাহলে সেই ব্যক্তি হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর। তার ব্যাপারে সবার আগে সাবধান হয়ে যেতে হবে, কারণ এটি হচ্ছে সবচেয়ে ভয়ানক মানসিক রোগ। এ ধরনের মানুষ মিথ্যামিথ্যি নিজেকে ধর্মপরায়ণ, নেককার, পরহেজগার মনে করতে থাকে। কাজেই আপনি যদি কাউকে প্রচণ্ড আত্মবিশ্বাস নিয়ে কথা বলতে শোনেন যে আমি সঠিক পথে রয়েছি, এবং সে যদি নৈতিক ও চারিত্রিকভাবে নিজেকে অন্য সবার চেয়ে শ্রেষ্ঠ মনে করে, তাহলে সে যে মানসিক রোগে আক্রান্ত। ইয়ুং তার নাম দিয়েছেন মেন্টাল ইনফ্লেশন বা মানসিক স্ফীতি। তবে এখানে একটি বিষয় বলে না রাখলেই নয়, প্রকৃত ধার্মিক ব্যক্তি এই নিয়মের বাইরে থাকবেন, কারণ প্রকৃত ধার্মিকেরা যেমন এমন আচরণ করেন না, তেমনি তারা নিজের ধার্মিকতা মানুষের সামনে প্রকাশও করেন না। তারা শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ধর্মকর্ম পালন করেন। যাই হোক, এবার চলুন মানুষের মনস্তত্ত্বের সবচেয়ে বিপজ্জনক এই দিকটির সঙ্গে ভালো করে পরিচিত হই। প্রথম যে বিষয়টি জানতে হবে তা হচ্ছে, এই রোগ সম্পূর্ণ অজানা, অচেনা, নীরব, নিঃশব্দ, কিন্তু প্রচণ্ড ধ্বংস ক্ষমতা সম্পন্ন। যদি কেউ নিজেকে সব ধরনের ভুল ও দোষের ঊর্ধ্বে মনে করে, নিজেকে বিশ্ববাসীর ত্রাণকর্তা ভাবে, তখন সে নিজেকে সাধারণ কোনো মানুষ মনে করে না, সে নিজেকে সৃষ্টিকর্তার প্রত্যক্ষ প্রতিনিধি মনে করে। মানসিক স্ফীতির একটি ভয়ানক দিক হলো, সে এটা মানতেই পারে না যে সেও ভুল করতে পারে। সে নিঃসংক চিত্তে কথা বলে, মনে হয় তার হাতেই রয়েছে সব সমস্যার সমাধান, এবং ভয়টা সেখানেই। এই নিঃসংকচিত্ত ও দৃঢ়চেতা মনোভাব তার প্রতি বহু মানুষকে আকৃষ্ট করে। কার্ল ইয়ুং বলতেন, পৃথিবীর ইতিহাসে এমন বহু ধর্মীয় ও রাজনৈতিক নেতা পাওয়া যাবে যারা তাদের এই অস্বাভাবিক মানসিক দৃঢ়তার কারণে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে গিয়েছিলেন। কারণ অনেক সময় আমাদের মাথায় এমন কিছু প্রশ্ন আসে যার উত্তর কেউ দিতে পারে না। আমাদের চিত্তে দ্বিধা দ্বন্দ্ব কাজ করে, ফলে আমরা ভাবি যদি এমন কাউকে পাওয়া যেত যে দৃঢ় চিত্তে আমাদের প্রশ্নগুলোর উত্তর দিতে পারবে, যার অন্তরে ভয় ডর নেই, দৃঢ়পানে সামনে এগিয়ে যায়। কিন্তু আমরা যার অপেক্ষায় রয়েছি সে বাহ্যিকভাবে দৃঢ়চেতা হলেও তার ভেতরে প্রচণ্ড রকমভাবে মানসিক স্ফীতি ও অস্থির চিত্ত থাকতে পারে। কার্ল ইয়ুং বলেন, যার অন্তর নানা রকম ভয় ও শঙ্কায় পূর্ণ, সে সেই ব্যক্তির প্রতি আকৃষ্ট হয় যার অন্তরে কোনো ভয় ডর নেই। আর সেই সুযোগে মানসিক স্ফীতি সম্পন্ন মানুষ নিজেকে বীরের বেশে আপনার সামনে হাজির করে। তিনি অর্থাৎ নেতা বলেন, আমার কাছে সব সমস্যার সমাধান আছে, আমি পথঘাট চিনি। জনগণ বলে, তাহলে আমরা তোমার সঙ্গেই আছি। ইয়ুং বলতেন, যারা মানসিক স্ফীতি রোগে আক্রান্ত তাদের সবাই নেসেসারিলি খারাপ মানুষ নয়। অনেক সময় এসব নেতা নিজেদেরকে সত্যিকার অর্থেই মানুষের ত্রাণকর্তা মনে করেন। তারা বিশ্বাস করেন তারা যা কিছু করছেন মানুষের ভালোর জন্যই করছেন। আর ঠিক এই বিষয়টি পরিস্থিতিকে আরও বেশি বিপজ্জনক করে তোলে। কারণ যে ব্যক্তি দৃঢ়ভাবে বিশ্বাস করে যে সে অপরের স্বার্থ রক্ষা করার জন্য যুদ্ধ করছে, তাহলে তাকে ঠেকিয়ে রাখা সম্ভব নয়। আইন বলুন, নীতি নৈতিকতা বলুন, এমনকি বাস্তবতাও তাদেরকে ঠেকিয়ে রাখতে পারে না। এখান থেকেই তার পরোপকারের মানসিকতা ধীরে ধীরে অপরকে নিয়ন্ত্রণ করার হাতিয়ারে পরিণত হতে থাকে এবং একসময় সে স্বৈরাচারী বা ফ্যাসিস্ট হয়ে যায়। প্রশ্ন উঠতেই পারে যে আমরা কিভাবে বুঝব একজন মানুষ মানসিক স্ফীতি রোগে আক্রান্ত? সবার আগে দেখুন, কেউ যখন তার ভুল ধরিয়ে দেয় বা তার সমালোচনা করে তখন সে কি প্রতিক্রিয়া জানায়। এ ধরনের মানুষ আপনার বক্তব্যকে নিছক তার বিরোধিতা বলে মনে করে না, বরং ভাবে আপনি গোটা বিশ্বজগতের অস্তিত্বকে অস্বীকার করছেন, গোটা বিশ্বজগৎকে অপমান করছেন। আপনি যখন বলবেন আমি তোমার দৃষ্টিভঙ্গি মেনে নিতে পারছি না, তখন সে ভাববে আপনি সকল সত্যকে প্রত্যাখ্যান করেছেন, কারণ সে নিজেকে সত্যের প্রতিভু বা প্রতিনিধি মনে করে। তবে আপনি নিজেকে এই অবস্থা থেকে মুক্ত মনে করবেন না, কারণ কার্ল ইয়ুং বলেন আমরা প্রত্যেকে এই মানসিক স্ফীতিতে আক্রান্ত হওয়ার বিপদে রয়েছি।
বিশেষ করে আমরা যখন 2-4টি বই পড়ি, লেখালেখি করি, নিজেদের জ্ঞানকে আগের চেয়ে সমৃদ্ধ মনে হতে থাকে, তখন আমরা ভাবি পৃথিবীর সব জ্ঞানের বহর আমার কাছে আছে, আমি একাই সবকিছু বুঝি, বাকি সবাই গণ্ডমূর্খ। আর এটি হচ্ছে সেই পর্যায়ে যেখানে এসে প্রকৃত জ্ঞানের সীমা শেষ হয়ে যায়, কারণ এরপর আর আমরা নতুন করে কিছু শেখার প্রয়োজন আছে বলে মনে করি না। এবার শুধু নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করার পালা। বন্ধুরা, এবার আমরা আরো গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো। বিষয়টি একটি পাজিলের মতো আগের সবগুলো বিষয়কে পরস্পরের সঙ্গে যুক্ত করবে। আর সেটি হচ্ছে সেই সব মানুষ যারা আমাদের দৃষ্টিতে অনেক ভালো বা অতিরিক্ত ভালো বলে প্রতীয়মান হয়। এ ধরনের মানুষ টক্সিক বা বিষাক্ত মানুষদের চেয়েও ভয়ঙ্কর। এরা ঠিক তেমন মানুষ, সবাই যেমনটি চায়। তারা কোনো ভুল করে না, কোনো অপরাধের সঙ্গে জড়িত নয়, এমনকি কেউ তাদেরকে কখনো রাগ করতেও দেখেনি। সম্পূর্ণ ত্রুটিহীন একজন মানুষ, হয়তোবা অতিরিক্ত ত্রুটিহীন, কিন্তু এই নিরপরাধ, নির্দোষ, নিষ্কলুষ মানুষটির পেছনে লুকিয়ে রয়েছে ভয়ঙ্কর একটি বিষয়, সামাজিক আকাঙ্ক্ষার সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়া। সবাই যা চায় নিজেকে তেমন করে গড়ে তোলে। অর্থাৎ এই ব্যক্তি সবার চাওয়া পাওয়ার সঙ্গে তাল মিলিয়ে নিজেকে নতুন করে এমনভাবে সেট আপ দিয়েছে যে তার নিজের আসল সেট আপ খুঁজে পাওয়া যাচ্ছে না। কার্ল ইয়ং এই সামাজিক মুখোশের নাম দিয়েছেন পার্সোনা। আমাদের প্রায় সবাই পুরোটা না হলেও আংশিকভাবে নিজেকে সমাজে গ্রহণযোগ্য করে তোলার জন্য এই মুখোশ পরে থাকি। তিনি বলেন, আমরা যখন পার্সোনায় আক্রান্ত মানুষের সঙ্গে কথা বলি তখন আমাদের মনে হয় কোনো আর্টিফিশিয়াল মানুষের সঙ্গে কথা হচ্ছে, তার সবকিছু একজন আদর্শবান মানুষের মতো, কিন্তু আপনার অবচেতন মন বলছে এটি এই লোকের আসল আচরণ নয়, সে আসলে রোল প্লে করছে। আপনি মনে মনে বলবেন, স্বাভাবিক যে কোনো মানুষের ভুল আছে, ত্রুটি আছে, মানসিক অস্থিরতা তাদের মধ্যে কাজ করে, কিন্তু এই লোকের দেখি তেমন কিছুই নেই, অতিরিক্ত ভালো মানুষ। কার্ল ইয়ং সমর্থক গোষ্ঠীর সদস্য জেমস হ্যালিস বলেন, যে ব্যক্তি তার সমস্ত শক্তি নিজেকে ত্রুটিহীন হিসেবে তুলে ধরার কাজে লাগায়, তার ত্রুটিগুলো শ্যাডো আকারে তার অবচেতন মনের অন্ধকার কোণে একের পর এক জমা হতে থাকে। তার মুখোশটি যত বেশি সুন্দর হয়, তার অন্ধকার জগৎটি তত বেশি কালো ও অশান্ত হয়ে থাকে। ঠিক এ কারণেই সম্পূর্ণ শান্তশিষ্ট লেজ বিশিষ্ট মানুষেরা অনেক সময় এমন সব কাজ করে বসেন যা সবার কাছে অবিশ্বাস্য মনে হয়। এ কারণে কার্ল ইয়ং বলেন, তুমি কিছুদিন পর পর নিজেকে একথা জিজ্ঞাসা করবে যে আমি সর্বশেষ কবে সবাই যেরকম চায় সেরকম নয়, বরং আমার প্রকৃত চেহারা প্রকাশ করেছিলাম। যাই হোক, আমরা যখন বুঝতে পারলাম সামাজিক মুখোশ পড়লে আমরা কিভাবে আমাদের প্রকৃত চরিত্র থেকে দূরে চলে যেতে পারি, তখন স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠবে, তাহলে এর সমাধান কি? আমরা এখন কি করতে পারি? কার্ল ইয়ং এবার এই রোগের চিকিৎসা তুলে ধরেছেন। তিনি এই চিকিৎসার নাম দিয়েছেন শ্যাডো মার্চিং বা ছায়ার একীভূতকরণ। তিনি তার সমস্ত পরামর্শ ও দিক নির্দেশনাকে একটি বাক্যে বলে দিয়েছেন, আর তা হলো, আপনি যতক্ষণ না আপনার অবচেতন মনকে জ্ঞানী করছেন, সেখানে লুকিয়ে থাকা ছায়াগুলোকে চিনতে না পারছেন, ততক্ষণ পর্যন্ত আপনার জীবনের নিয়ন্ত্রণ তার কাছে থাকবে। আর আপনি তার নাম দিয়েছেন ভাগ্যলিপি। এর অর্থ হচ্ছে, যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের ছায়াগুলোর মুখোমুখি না হব, আমাদের দোষ ত্রুটি আছে বলে মেনে না নেব, ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের জীবনের নিয়ন্ত্রণ এমন কিছুর হাতে তুলে দিয়ে রাখবো যাদেরকে আমরা চিনি না। এই অবস্থা থেকে মুক্তির একমাত্র উপায় ছায়াগুলোকে একীভূত করা। আপনাকে পালিয়ে না গিয়ে, অস্বীকার না করে আপনার অন্ধকার জগতের মুখোমুখি হতে হবে। আপনাকে স্বীকার করতে হবে 8-10টি মানুষের মতো আমারও ভুল আছে, আমিও দোষ করি। যে ব্যক্তি এটি করতে পারবে সে পৃথিবীটাকে আর কেবল সাদা কালো দেখবে না, বরং ছাই রঙও তার চোখে উদ্ভাসিত হয়ে উঠবে। কার্ল ইয়ং বলতেন, আমি সবার চোখে ভালো মানুষ হওয়ার চেয়ে প্রকৃতপক্ষে আমি যা তা থাকতেই পছন্দ করি। জেমস হ্যালিস বলেন, আপনি তখনই মানসিকভাবে সুস্থ ও স্বাভাবিক হতে পারবেন যখন নিজেকে ত্রুটিহীন ও দোষমুক্ত ভাবা থেকে সরে আসতে পারবেন। তো বন্ধুরা, আমরা ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি। যাওয়ার আগে বলে রাখছি, মূর্খ লোককে কেন কখনো উপদেশ দিতে যাবেন না। মাওলানা রুমির দৃষ্টিতে তা জানতে চাইলে স্ক্রিনে দেখানো ভিডিওটি আপনার জন্যে। মনে রাখবেন, আগামী বছর ঠিক আজকের দিনে আপনি যেন এইভাবে অনুতপ্ত না হন যে কেন গত বছর এই পরামর্শগুলো শুনে কাজ করিনি। আমরা চেষ্টা করছি আপনার আগামী বছরের আশাগুলো পূর্ণ করতে। আপনার সুন্দর, সুস্থ ও সুখময় জীবন কামনা করছি।